হাই, শুভ সকাল বন্ধুরা। ফিরে এলাম আজকে আমরা আরও একটি আলোচনা নিয়ে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে সামাজিকীকরণ ও রাজনৈতিক সামাজিকীকরণ এবং রাজনৈতিক সামাজিকীকরণের বৈশিষ্ট্য। আবারও একবার বলি, সামাজিকীকরণ ও রাজনৈতিক সামাজিকীকরণ এবং রাজনৈতিক সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলো। এখন আমরা আজকে এই যে বিষয়টা আলোচনা করব, এই বিষয়টা আছে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টারের সোশিওলজি অ্যান্ড পলিটিক্স যে পেপারটা আমাদের রয়েছে সিসি, সেই পেপারে আমরা এই বিষয়টা দেখতে পাই। সেই পেপারটার সেকেন্ড টপিকের একটা অংশ। এটা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি আবারও একটা কথা বলবো যে আমি এইভাবেই প্রত্যেকটা সেমিস্টারের ম্যাক্সিমাম চ্যাপ্টার চেষ্টা করব আলোচনা করার, এবং আমার ছাত্রছাত্রীদের কাছে আমার এটাই বলার যে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই একটা ভালো লাগলে লাইক দেবে, একটা শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে যদি তোমাদের নতুন করে কিছু আলোচনার জানার বিষয় থাকে। সেই বিষয়টা সম্পর্কে আমাকে বলবে, তোমাদের যেটা প্রবলেম হচ্ছে বলে মনে হয় সেই বিষয়টা সম্পর্কে আমি চেষ্টা করব সংক্ষিপ্ত আলোচনা করার। আমি ফিরে যাই একেবারে আমার মূল যেটা বিষয়। এই যে 3টে পার্ট আমি আজকের আলোচনায় বলেছি। একটা পার্ট খুব ছোট্ট করে সামাজিকীকরণ, দ্বিতীয় পার্ট রাজনৈতিক সামাজিকীকরণ এবং 3 নম্বর পার্ট হচ্ছে রাজনৈতিক সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলো। দেখে নেব যে সামাজিকীকরণ কাকে বলে। আমরা জানি যে মানুষ সামাজিক জীব, কিন্তু মানুষ সামাজিক জীব হলেও মানুষ জন্মানোর সঙ্গে সঙ্গে কিন্তু সামাজিক হয়ে ওঠে না। যেমন মানুষ যখন জন্মায় তখন মানুষ কিন্তু একটা সাদা কাগজের মতো থাকে, খালি পাত্রের মতো থাকে। তারপরে সেই সাদা কাগজে তুমি যেটা লিখবে সেটাই যেমন লেখা হবে, আবার পাত্রে তুমি যেটা রাখবে সেটাই যেমন রাখা যাবে, ঠিক একইভাবে এই খালি পাত্র সাদা কাগজের মতো মানুষের মধ্যে মানুষ যে সমাজে বড় হয়ে ওঠে তার জীবন প্রণালীর মধ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে মানুষ সেই সমাজের আচার আচরণ, রীতিনীতি, আদব কায়দা, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি সব কিছুর মধ্য দিয়ে নিজেকে বড় করে তোলে। অর্থাৎ ব্যক্তি মানুষ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সামাজিক মানুষে পরিণত হয় সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো, সেই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলবো সামাজিকীকরণ প্রক্রিয়া বা সামাজিকীকরণ। এখন দেখে নেব যে কিম্বাল ইয়াং তিনি সামাজিকীকরণ বলতে আসলে কি বোঝাচ্ছেন। সামাজিকীকরণ জন্মসূত্রে কিছু পাওয়ার ব্যাপার নয়, এটা শিক্ষার বা আয়ত্ত করার ব্যাপার। অর্থাৎ কিম্বাল ইয়াং কি বলছেন যে আমি জন্মালাম মানেই আমি সামাজিক হয়ে গেলাম, এবং সামাজিকীকরণ প্রক্রিয়াটা জন্মসূত্রে পাওয়া যায় না। জন্মানোর পরে যখন সমাজ ব্যবস্থায় আমি ধীরে ধীরে বড় হচ্ছি, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই ব্যাপারটা, এই বিষয়টা পাচ্ছি। অতএব সামাজিকীকরণ হচ্ছে শিক্ষা বা আয়ত্ত করার ব্যাপার। আমি যে সমাজে বড় হব সেই সমাজ থেকে আয়ত্ত করব বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে, সেটাকে আয়ত্ত করে করে আমি বড় হয়ে উঠব। তিনি আরও বলেন যে সামাজিকীকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তিকে সমাজ সভ্যতার সঙ্গে পরিচয় করানো হয়। একটু আগে যেটা বলছিলাম যে সমাজে সে বড় হচ্ছে সেই সমাজ সভ্যতা সম্পর্কে তার পরিচয় ঘটে এবং তাকে সমাজ ও বিভিন্ন সামাজিক গোষ্ঠীর একজন বিশেষ সদস্য হিসেবে তৈরি করা হয় এবং সেই সমাজের রীতিনীতি ও মূল্যবোধগুলিকে রপ্ত করানো হয়। অর্থাৎ সেই সমাজের আচার ব্যবহার, রীতিনীতি, কালচার তাকে সব কিছু শেখানো হয় এবং সেই সমাজের মতো করেই তাকে বড় করে তোলা হয়। এবারে আমরা দেখে নেব যে রাজনৈতিক সংস্কৃতি কী। খুব সিম্পল, আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম সেখানে দেখলাম যে কিভাবে কোন পদ্ধতির মধ্য দিয়ে মানে সামাজিকীকরণ কিভাবে ঘটছে। এরপর আমরা দেখব যে আমরা রাজনৈতিক সামাজিকীকরণ কিভাবে ঘটছে বা রাজনৈতিক সামাজিকীকরণ কাকে আমরা বলছি। অ্যালমন্ড পাওয়েল বলছেন যে রাজনৈতিক সামাজিকীকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির সংরক্ষণ ও পরিবর্তন সম্ভবপর হয়। আবারও বলি, রাজনৈতিক সামাজিকীকরণ হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির সংরক্ষণ ও পরিবর্তন সম্ভবপর হয়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির
সংরক্ষণও যেমন হয় তেমনি পরিবর্তনও হয়। আমরা এটাকে যদি আরেকটু অন্যভাবে বলি তাহলে বোঝায় যে রাজনৈতিক সামাজিকীকরণ হলো প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার অনুকূলে শিক্ষা গ্রহণের প্রক্রিয়া এবং অনুকূল দৃষ্টিভঙ্গি প্রসারের পদ্ধতি। একটু উদাহরণ দিয়ে আসি। প্রত্যেকটা রাজনৈতিক দল চেষ্টা করে সমাজ ব্যবস্থায় তার রাজনৈতিক নীতি আদর্শটাকে আরও ভালোভাবে প্রসার ঘটাতে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজের নীতি আদর্শগুলো সমাজ ব্যবস্থায় প্রসার ঘটিয়ে তার রাজনৈতিক কাঠামোটাকে আরও বেশি শক্ত করতে চায়, অর্থাৎ সেই রাজনৈতিক আদর্শের মধ্যে বেশি সংখ্যক মানুষকে আনতে চায় এবং যত বেশি সংখ্যক মানুষ আসবে তত কিন্তু সেই রাজনৈতিক দলের অস্তিত্বটা অনেক দিন বেশি পর্যন্ত টিকে থাকবে। অতএব আরেকটু যদি উদাহরণ দিই, বামপন্থী দল তারা চেষ্টা করে কি তাদের নীতি আদর্শের মধ্য দিয়ে তাদের কর্মীর সংখ্যা, তাদের সমর্থনের সংখ্যা বাড়াতে। অতএব বামপন্থী দল চেষ্টা করে তার নীতি আদর্শটা মানুষের মধ্যে, তার নীতি আদর্শের শিক্ষা মানুষের মধ্যে পৌঁছে দিয়ে সেই রাজনৈতিক দলের আদর্শে মানুষকে নিয়ে আসতে। কখনো কখনো এটা রাজনৈতিক দল তার রাজনৈতিক সামাজিকীকরণের মধ্য দিয়ে যেমন তার আদর্শকে সংরক্ষণও করতে পারে, আবার মানুষ কিন্তু অন্য দলের দ্বারা আদর্শিত হয়েও, অনুপ্রাণিত হয়েও সেই দলকে পরিত্যাগ করতে পারে। আমরা এইটা একটু দেখে নেব, আর যখন আমরা বৈশিষ্ট্যতে যাব তখন আমরা দেখে নেব যে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সামাজিকীকরণের মধ্য দিয়ে তাদের আদর্শকে প্রতিষ্ঠা করতে চায়। এখন আমরা আলোচনা করব রাজনৈতিক সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলো। আমরা রাজনৈতিক সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলো দেখলে 1 নম্বর পয়েন্টে দেখব যে রাজনৈতিক সামাজিকীকরণ একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বিশেষ। এটি একদিনে অর্জিত হয় না। রাজনৈতিক মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, আচরণ সমূহ সমগ্র জীবন ধরে অর্জন করতে হয়। অর্থাৎ আমি একটু আগে যে কথাটা সামাজিকীকরণের কথা বলতে গিয়ে বলেছিলাম যে রাজনৈতিক সামাজিকীকরণও অনেকটাই একই বিষয়। সামাজিকীকরণের টোটাল সমাজ ব্যবস্থাই আদব কায়দা, আর রাজনীতির ক্ষেত্রে যখন রাজনৈতিক সংস্কৃতি যুক্ত থাকে তখন সেটাকে আলাদা করে আমরা বলি রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ এই রাজনৈতিক সংস্কৃতি রপ্ত করতে গেলে আমি বামপন্থী হব না আমি ডানপন্থী হব, এটা একদিনে হওয়া সম্ভব নয়, এটা দীর্ঘমেয়াদী প্রসেস। আবার যদি আমার এই দীর্ঘমেয়াদী প্রসেসের মধ্যে আমি থাকতে না পারি তাহলে আমি কিন্তু আদর্শকে বুঝবো না, আর আদর্শকে না বুঝলে আমি সেটাকে গ্রহণ করব না। অতএব একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এই দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্য দিয়ে আমরা মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, আচার আচরণ সমূহ সমগ্র জীবন ধরে অর্জন করতে হয়, এটা একদিনে হয় না। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব যে রাজনৈতিক সামাজিকীকরণ মূলত রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কিত বিষয়। আবারও আমি সামাজিকীকরণ কেন বলেছিলাম, যে সামাজিকীকরণের ক্ষেত্রে বলেছিলাম যে টোটাল সমাজ ব্যবস্থা, কিন্তু রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে কি এটা রাজনৈতিক ব্যবস্থা তারা চেষ্টা করে সামাজিকীকরণের মধ্য দিয়ে তার আয়ত্তে আনতে, তার কন্ট্রোলে আনতে। আর রাজনৈতিক সামাজিকীকরণের প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন বয়স ও স্তরের নাগরিকদের মধ্যে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে নির্দিষ্ট মূল্যবোধ ও বিশ্বাস সৃষ্টি করা। বামপন্থীরা চেষ্টা করে তারা কৃষকের, তারা শ্রমিকের, তারা মজুরের, তারা সাধারণ মানুষের, এবং তারা বিশ্বাস করানোর চেষ্টা করে এবং সেই বিশ্বাসেই কিন্তু সেই আদর্শেই আদর্শিত হয়ে মানুষ, শ্রমিক, কৃষকরা বামপন্থী দলের দিকে এগিয়ে যায়। এবং এই মূল্যবোধ রাজনৈতিক ব্যবস্থার মূল্যবোধের অনুকূল হতে পারে, আবার বিরোধীও হতে পারে। অর্থাৎ যারা এই মূল্যবোধে বিশ্বাসী তারা এই মূল্যবোধের অনুকূলে হবে,
আবার যারা বিশ্বাসী নয় তো তারা এই মূল্যবোধে যাবে না, তারা তার উল্টো দিকে যেতেই পারে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কারণ আমরা একটু আগেই প্রথম যখন আলোচনা করেছিলাম রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে, সেখানে আমরা দেখেছি যে অ্যালমন্ড ও পাওয়েলের কথাই আমরা দেখেছি যে সেখানে তারা বলেছে যে রাজনৈতিক সংস্কৃতির সংরক্ষণও হতে পারে, আবার পরিবর্তনও হতে পারে। আমরা তৃতীয় পয়েন্টে দেখব যে কোনো রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা ব্যাপকভাবে তার সদস্যদের রাজনৈতিক সামাজিকীকরণের প্রক্রিয়া প্রকৃতির উপর নির্ভরশীল। অর্থাৎ বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে যদি মানুষ মেনে নেয়, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা যদি অনেক মানুষকে তার অনুকূলে আনতে পারে, তাহলে সেই রাজনৈতিক ব্যবস্থা টিকবে। আর যদি আনতে না পারে, যদি মানুষের বিশ্বাস, আদর্শ, মূল্যবোধ সেই রাজনৈতিক দল থেকে হারিয়ে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল টিকে থাকবে না। অতএব রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাপকভাবে নির্ভর করে কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়ার উপরে। চতুর্থত আমরা দেখব যে রাজনৈতিক সামাজিকীকরণ মূলত একটি রক্ষণশীল প্রক্রিয়া। রাজনৈতিক সামাজিকীকরণের মূল লক্ষ্য হল নাগরিকের মধ্যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি অঙ্গীকার সৃষ্টির মাধ্যমে স্থিতাবস্থা বজায় রাখা। কেন বলবো রাজনৈতিক ব্যবস্থাকে একটা রক্ষণশীল প্রক্রিয়া? কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই চেষ্টা করবে তার দলের ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে সামাজিকীকরণের মাধ্যমে দলের স্থিতাবস্থা রক্ষা করতে। অর্থাৎ কেউই চাইবে না তার দলের মতাদর্শটাকে চেঞ্জ করতে। অতএব রাজনৈতিক সামাজিকীকরণ একটা রক্ষণশীল প্রক্রিয়া। পঞ্চমত আমরা দেখব যে সামাজিকীকরণ একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া হলেও সামাজিকীকরণের মাধ্যমে অর্জিত মূল্যবোধ, বিশ্বাস ও আচার আচরণ অব্যাহত থাকতে পারে, আবার পরিবর্তিত হতে পারে। কোনো ব্যক্তি জীবনের যে কোনো স্তরে তার মূল্যবোধ, বিশ্বাস, এক কথায় তার রাজনৈতিক অঙ্গীকার পরিবর্তন করতে পারে। একটু আগে যে আলোচনাটা করেছিলাম অনেকটা তারই পরিপ্রেক্ষিতে এটা, যে এটা স্থিতিশীল হতে পারে, আবার পরিবর্তনও হতে পারে। কেন পরিবর্তন হতে পারে? যে আজকে যে মানুষটা বামপন্থীতে বিশ্বাসী, তারা একটা সময়তে গিয়ে মনে করতেই পারে যে না, বামপন্থী ব্যবস্থা পৃথিবীর মধ্যে সাধারণ মানুষের জন্য যেটা বলে সেটা নয়, এটা পরিবর্তিত করে সে ডানপন্থীতে যেতে পারে। আবার ডানপন্থীর মতাদর্শ থেকেও সে মনে করতে পারে যে ডানপন্থী গরিব মানুষের জন্য নয়, অতএব আমাদেরকে ডানপন্থীকে বাদ দিয়ে আবার বামপন্থীতে আসতে সে পারে। অতএব রাজনৈতিক সামাজিকীকরণ কখনোই তার রাজনৈতিক সামাজিকীকরণের মধ্য দিয়ে তার যে পরিবর্তন, ব্যক্তি মানুষের যে পরিবর্তন হবে না সেটা বলা যাবে না, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। 6 নম্বর পয়েন্টে আমরা দেখব যে রাজনৈতিক সামাজিকীকরণের প্রকৃতি ও প্রভাব নির্ধারণ হয় বহুলাংশে সময় ও পরিবেশ অনুযায়ী। এটা খুব মারাত্মক একটা বিষয় যে রাজনৈতিক সামাজিকীকরণ চলবে, সেই সামাজিকীকরণ চলতে চলতে রাজনৈতিক সামাজিকীকরণের সহায়ক পরিবেশ হলো সমরূপ ও নমনীয় পরিবেশ। যে সময় ব্যবস্থার মধ্য দিয়ে রাজনৈতিক ব্যবস্থা চলছে, সেই সময়টা দেশের কেমন চলছে সেটার উপরে কিন্তু নির্ভর করবে অনেকটা রাজনৈতিক সামাজিকীকরণ। রাজনৈতিক সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম থাকে। আমরা কিন্তু রাজনৈতিক যেমন সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম থাকে, রাজনৈতিক সামাজিকীকরণেরও বিভিন্ন মাধ্যম থাকে। এই মাধ্যমগুলো কি? পরিবার। মাধ্যমগুলো ডিটেলসে পরে আলোচনা করব, তো বলার সঙ্গে সঙ্গে একটু করে টাচ করে যাই। যদি কোনো পরিবার, তার পরিবার যে রাজনৈতিক দলের, ছোটোবেলা থেকে সে যখন দেখে যে সেই রাজনৈতিক দলের প্রতি তার অনুরাগ কিন্তু বেড়ে যায়। আরেকটা মাধ্যম শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান। তার শিক্ষা প্রতিষ্ঠানের উপরেও কিন্তু রাজনৈতিক সামাজিকীকরণের একটা বিষয় ঘটতে থাকে। গণমাধ্যম, যদি সারাদিন কোনো গণমাধ্যম, সেই দেশের গণমাধ্যম তার রাজনৈতিক দলের হয়েই, একটা রাজনৈতিক দলের হয়েই প্রচার করে যায়, অনেক মানুষ তাদের হয়তো বিচার বুদ্ধির স্ট্রং ক্ষমতা থাকে না, তখন তারা এই সারাদিন ধরে যখন একই ব্যক্তি একই রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কথা শুনে যাবে, তখন খুব স্বাভাবিকভাবেই সে সেই রাজনৈতিক দলের আদর্শের
অনেক সময় বিশ্বাসী হয়ে যায়, আমরা সব সময় বলবো না, অনেক সময় বলবো। পেশাগত সংগঠন, রাজনৈতিক দল, অন্তরঙ্গ গোষ্ঠী, ধর্মীয় সংগঠন, এগুলো একটার পর একটা মাধ্যম হিসাবে কাজ করে। তবে এই মাধ্যমগুলো যদি পরস্পরের পরিপূরক ও নমনীয় হয় তাহলে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব সুনিশ্চিত। কিন্তু যদি না হয় তাহলে অবশ্যই সন্দেহ বা চিন্তার জায়গা থাকে। আমরা মূলত এই পর্যন্তই রাজনৈতিক সামাজিকীকরণের 6টা পয়েন্ট পর্যন্তই আলোচনা করব। আবারও একবার বলে রাখি খুব সংক্ষেপে, যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি মানুষ সামাজিক মানুষে পরিণত হয় সেই প্রক্রিয়াকে আমরা বলবো সামাজিকীকরণ। এবং এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন রাজনৈতিক সংস্কৃতি যুক্ত হয় তখন আমরা তাকে বলবো যে রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ যখন এই সামাজিক সংস্কৃতি সংক্রান্ত শিক্ষার রাজনৈতিক প্রাসঙ্গিকতা থাকে তখন তাকে আমরা বলবো রাজনৈতিক সামাজিকীকরণ। অর্থাৎ কোনো রাজনৈতিক ব্যবস্থা যখন বিদ্যমান সমাজ ব্যবস্থায় তার অনুকূলে আনার চেষ্টা করে মানুষকে, তখন আমরা বলবো রাজনৈতিক সামাজিকীকরণ। আমরা আজকের আলোচনা রাজনৈতিক সামাজিকীকরণ এখানে শেষ করব। আমাদের পরের ভিডিও আমরা আলোচনা করব রাজনৈতিক সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলো। অবশ্যই তোমরা আমার ছাত্রছাত্রীরা যারা আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তারা পরের ভিডিওটা মন দিয়ে একটু দেখে নিও। এবং এই আলোচনাটা কিন্তু রাজনৈতিক সামাজিকীকরণ কিন্তু এবারের পরীক্ষার জন্য 2020 সালের যারা পরীক্ষা দেবে জুন জুলাই সেশনে তাদের কিন্তু অনেকটাই এটার সম্ভাব্য প্রশ্ন আসার প্রশ্ন আসতে পারে। ধন্যবাদ।